মিয়ানমারের ইতিহাসে এমন একটা আন্দোলন ছিল যা কিন্তু শুধু শাসকদের বিরুদ্ধে একটা সাধারণ প্রতিবাদ ছিল না, এটা ছিল এমন একটা বিপ্লব যা একটা মাত্র শব্দের জুড়ে একটা গোটা জাতির আত্মসম্মান ফিরিয়ে এনেছিল। আজকে আমরা সেই থকিন আন্দোলনের একদম গভীরে যাব, দেখব কিভাবে এই আদর্শিক বিপ্লবটা বার্মিজ জাতীয়তাবাদকে পুরোপুরি নতুন একটা রূপ দিয়েছিল আর আধুনিক মিয়ানমারের ভিত্তিটা তৈরি করেছিল। তো এই যে একটা বিপ্লবী যাত্রা, এটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের কয়েকটা ধাপে এগোতে হবে। মানে আমরা একদম শুরু থেকে শুরু করব। প্রথমে দেখব ব্রিটিশ শাসনের অধীনে বার্মার মানুষের মনে ঠিক কী নিয়ে এত ক্ষোভ জমেছিল। এরপর আমরা জানব কিভাবে থকিনের মতো একটা সাধারণ শব্দ প্রতিবাদের সবচেয়ে ধারালো অস্ত্র হয়ে উঠল। তারপর আমরা গভীরে গিয়ে দেখব এই আন্দোলনটা কিভাবে রাজনীতিকে উঁচুতলার মানুষের বৈঠকখানা থেকে বের করে একেবারে সাধারণ মানুষের কাছে, মানে মাঠে ঘাটে নিয়ে এলো। আর সবশেষে আমরা জানব কোন নতুন আদর্শে তারা পুরো জাতিকে জাগিয়ে তুলেছিল, যা শেষ পর্যন্ত তাদের স্বাধীনতার সংগ্রামের নেতৃত্ব দিয়েছিল। যে কোনো বড় বিপ্লব বা আন্দোলনের পেছনের কারণটা বুঝতে হলে আমাদের তখনকার পরিস্থিতিটা ভালোভাবে জানতে হয়। তো চলুন আমরা একটু অতীতে ফিরে যাই। সেই সময়ে যখন ব্রিটিশ শাসনের জাতাকলে পিষ্ট হতে থাকা বার্মার সমাজ আর রাজনীতিতে একটা চাপা আগুন জ্বলছিল। আর এই অসন্তোষের ছাই থেকেই কিন্তু জন্ম নিয়েছিল থকিন আন্দোলনের স্ফুলিঙ্গ। এই যে ব্যাপক ক্ষোভের কথা বলছি, এটা কিন্তু এমনি এমনি তৈরি হয়নি। এর পেছনে ব্রিটিশদের খুব পরিকল্পিত কিছু নীতি কাজ করেছিল। প্রথমত, ভাবুন তো, প্রায় ৫০ বছর ধরে বার্মাকে ভারতের একটা প্রদেশ বানিয়ে রাখা হয়েছিল। এর ফলে কি হলো? বার্মার যে নিজস্ব একটা ১০০০ বছরের পুরনো পরিচয়, প্রশাসনিক কাঠামো, সেটা একেবারে ভেঙে পড়ল। এরপর ব্রিটিশদের নীতির হাত ধরে দলে দলে ভারতীয় চেট্টিয়ার মহাজনরা এলো। তাদের ঋণের ফাঁদে পড়ে বার্মার কৃষকরা নিজেদের জমিতেই দিনমজুর হয়ে গেল। শুধু তাই না, দেশের প্রশাসন, ব্যবসা বাণিজ্য সব কিছু থেকে বার্মিজদেরকে যেন একেবারে ছেঁটে ফেলা হলো। তাদের ঐতিহ্যবাহী ভূমি ব্যবস্থা, তাদের সংস্কৃতি, ধর্ম সবকিছুকেই ছোট করে দেখা হচ্ছিল। এসব অর্থনৈতিক শোষণ আর সাংস্কৃতিক অপমান বিশেষ করে শিক্ষিত তরুণ প্রজন্মের মনে একটা গভীর বিদ্রোহের জন্ম দিয়েছিল। তারা দেখছিল যে নিজেদের দেশেই তারা আসলে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে বেঁচে আছে। এই যে এত অপমান, এত হতাশা জমেছিল, এর ভেতর থেকেই একটা নতুন প্রতিবাদের জন্ম হলো। কিন্তু মজার ব্যাপার হলো, এই প্রতিবাদটা কোনো বন্দুক বা তলোয়ার দিয়ে শুরু হয়নি। এর শুরু হয়েছিল মাত্র একটা শব্দকে ঘিরে, এমন একটা শব্দ যা একই সাথে ছিল গোলামের প্রতীক, আবার মুক্তির স্লোগানও। এই নতুন প্রজন্মের জাতীয়তাবাদীরা একদম সাদামাটা কিন্তু অসম্ভব শক্তিশালী একটা প্রশ্ন তুলে ধরল সবার সামনে। এই দেশটার, মানে বার্মার, আসল মালিক আসলে কারা? ভাবুন তো, এই একটা মাত্র প্রশ্ন ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের একেবারে গোড়ায় গিয়ে আঘাত করল। কারণ এই প্রশ্নটা সাধারণ মানুষকে তাদের নিজেদের পরিচয়, নিজেদের অধিকার নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছিল। আর ঔপনিবেশিক প্রভুদের ক্ষমতার দম্ভকে সবার সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। থকিন, এই শব্দটার আক্ষরিক মানে হল মালিক বা প্রভু। ব্রিটিশ আমলে বার্মার সাধারণ মানুষকে বাধ্য করা হতো ব্রিটিশ সাহেবদের দেখলেই এই থকিন বলে সম্বোধন করতে। এটা ছিল প্রতিদিনের অপমানের একটা নীরব সাক্ষী। এই একটা শব্দই সারাক্ষণ মনে করিয়ে দিত যে তারা নিজেদের দেশেই আসলে পরাধীন, নিজেদের দেশেই তারা প্রজা। আর ঠিক এখানেই আন্দোলনটা তার সবচেয়ে বড়, সবচেয়ে বুদ্ধিদীপ্ত চালটা দিল। বার্মার তরুণ বিপ্লবীরা ব্রিটিশদের জন্য রাখা ওই থকিন শব্দটাকে ছিনিয়ে নিল। তারা নিজেদের নামের আগে থকিন উপাধি ব্যবহার করা শুরু করল। যেমন অং সান হয়ে গেলেন থকিন অং সান। এই একটা ছোট্ট কাজের মাধ্যমে তারা ক্ষমতার পুরো খেলাটাই উল্টে দিল। তাদের বার্তাটা ছিল একদম পরিষ্কার। এই দেশের আসল মালিক বা থকিন আমরাই, কোনো ব্রিটিশ নয়। এটা ছিল ভাষার মাধ্যমে করা এক অসাধারণ প্রতীকী বিদ্রোহ, যা একটা জাতির হারানো আত্মসম্মান আর মালিকানা ফিরিয়ে আনার এক বজ্র কঠিন ঘোষণা ছিল। এখন যে কোনো বড় আইডিয়াকে বাস্তবে রূপ দিতে হলে তো একটা সংগঠন লাগে, তাই না? সেই প্রাতিষ্ঠানিক রূপটা দিয়েছিল দোভামা আসিয়ায়ন নামের একটা সংগঠন, যার মানে হল উই বার্মানস অ্যাসোসিয়েশন বা আমরা বার্মার মানুষ। দেখুন, নামের মধ্যেই তাদের উদ্দেশ্যটা পরিষ্কার, বার্মা আমাদের। এই সংগঠনটাই
থকিন উপাধি ব্যবহারের কৌশলটাকে দেশ জুড়ে জনপ্রিয় করে তুলেছিল। আর এই সংগঠনের মঞ্চ থেকেই উঠে এসেছিলেন থকিন আউং সানের মতো আপোষহীন লড়াকু নেতারা, যারা কিনা পরবর্তীতে বার্মার স্বাধীনতা সংগ্রামের প্রধান চালিকা শক্তি হয়ে উঠেছিলেন। থকিনদের আসল কৃতিত্ব কিন্তু শুধু একটা শব্দ বা সংগঠন তৈরির মধ্যে সীমাবদ্ধ ছিল না। সত্যি বলতে তাদের সবচেয়ে বড় অবদান ছিল বার্মার জাতীয়তাবাদের চরিত্রটাই একেবারে পাল্টে দেওয়া। তারা রাজনীতিকে কয়েকজন শিক্ষিত ধনী লোকের বৈঠকখানার আলোচনা থেকে বের করে এনে একেবারে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের একটা অংশ করে তুলেছিল। চলুন এবার দেখি এই অবিশ্বাস্য পরিবর্তনটা তারা কিভাবে সম্ভব করেছিল। এই স্লাইডটা দেখলে পরিবর্তনটা আরও পরিষ্কার বোঝা যায়। আগেকার জাতীয়তাবাদী আন্দোলনগুলো ছিল মূলত বৌদ্ধভিক্ষু আর হাতে গোনা কিছু পশ্চিমা শিক্ষায় শিক্ষিত অভিজাতদের হাতে। তাদের আলোচনার বিষয়বস্তুও ছিল মূলত ধর্ম আর সংস্কৃতি বাঁচানো। কিন্তু থাকিনরা এসে পুরো দৃশ্যপটটাই পাল্টে দিল। তারা নিয়ে এলো এক ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক এবং বিপ্লবী আদর্শ। তারা ধর্মের ঊর্ধ্বে উঠে দেশের সব মানুষকে, ছাত্র, শ্রমিক, কৃষক সবাইকে একজোট করল। তাদের লড়াইটা শুধু ব্রিটিশদের বিরুদ্ধে ছিল না, ছিল সাম্রাজ্যবাদ আর পুঁজিবাদের মতো শোষণমূলক ব্যবস্থার বিরুদ্ধে। তারা ব্রিটিশদের কাছে আবেদন নিবেদন করা রাজনীতিকে ছুঁড়ে ফেলে দিয়ে সরাসরি গণধর্মঘট আর বিক্ষোভের পথ বেছে নিয়েছিল। আর এই গণরাজনীতি তারা করেছিল খুব পরিকল্পিতভাবে। যেমন ধরুন, তারা রেঙ্গুন বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক চেতনার আঁতুড়ঘরে পরিণত করল। এরপর তারা গেল গ্রামের কৃষকদের কাছে। তাদের সমস্যা যেমন অতিরিক্ত কর, মহাজনী ঋণ এসব নিয়ে কথা বলল, তাদের সংগঠিত করল। এর মাধ্যমে তারা দেশের বেশিরভাগ মানুষের সমর্থন আদায় করল। এরপর তারা শ্রমিকদের সংগঠিত করল। বিশেষ করে ১৯৩৮ সালে তেলক্ষেত্রে শ্রমিকদের যে ঐতিহাসিক ধর্মঘট, সেটা আয়োজন করে তারা নিজেদের সাংগঠনিক শক্তির জানান দিয়েছিল। আর এর পাশাপাশি সংবাদপত্র আর নানারকম লেখার মাধ্যমে তাদের বিপ্লবী চিন্তাভাবনা দেশের কোনায় কোনার ছড়িয়ে দিয়েছিল। এই প্রথমবার রাজনীতির সাধারণ মানুষের কাছে একটা দৈনন্দিন আলোচনার বিষয় হয়ে উঠল। এই যে এত মানুষকে একজোট করা, এর পেছনে শুধু কৌশল ছিল না, এর পেছনে ছিল একটা অত্যন্ত শক্তিশালী আদর্শিক পরিবর্তন। থকিনরা বার্মিজ জাতীয়তাবাদকে এমন এক নতুন দর্শন দিয়েছিল, যা একে শুধু বার্মার নয়, বরং পুরো দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বিপ্লবী আন্দোলনে পরিণত করেছিল। থুকিন নেতারা, বিশেষ করে অং সানের মতো নেতারা, মার্ক্সবাদ এবং লেনিনবাদের মতো সমাজতান্ত্রিক ধারণা দ্বারা দারুণভাবে অনুপ্রাণিত হয়েছিলেন। তারা তাদের লড়াইটাকে শুধু একটা দেশের স্বাধীনতার লড়াই হিসেবে দেখেননি, তারা এটাকে অর্থনৈতিক মুক্তির লড়াই হিসেবেও দেখেছিলেন। তারা বুঝতে পেরেছিলেন যে ব্রিটিশ শাসনটা শুধু রাজনৈতিক গোলামি নয়, এটা আসলে পুঁজিবাদের একটা শোষণমূলক ব্যবস্থা। তাদের যুক্তিটা ছিল খুব পরিষ্কার। ব্রিটিশরা এখানে এসেছে শুধু শাসন করতে নয়, এখানকার সম্পদ লুট করে নিজেদের দেশকে ধনী করতে। তাই তাদের সংগ্রামটা ছিল দুটো শত্রুর বিরুদ্ধে, একদিকে রাজনৈতিক সাম্রাজ্যবাদ আর অন্যদিকে অর্থনৈতিক পুঁজিবাদ। এই নতুন আদর্শই তাদের লড়াইকে একটা অন্য মাত্রা দিয়েছিল। এই যে শক্তিশালী আদর্শ আর তৃণমূল স্তরের বিপুল জনসমর্থন, এই দুটো জিনিস মিলে থকিন আন্দোলনকে একটা সাধারণ প্রতিবাদী দল থেকে একেবারে স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা হিসেবে প্রতিষ্ঠা করল। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন পুরো পৃথিবী জুড়ে একটা অস্থিরতা চলছিল, তখন এই থকিনরাই বার্মার ভাগ্য নির্ধারণের জন্য সামনে এগিয়ে এসেছিল। তাদের এই যাত্রার পথটা যদি আমরা দেখি, তাহলে দেখব এটা কত কৌশলপূর্ণ ছিল। ১৯৩০ সালে যা একটা রাজনৈতিক সংগঠন হিসেবে শুরু হয়েছিল, ১৯৩৮ সালের গণ আন্দোলনের মাধ্যমে তা নিজেদের শক্তি সারা দেশকে দেখিয়ে দেয়। এরপর যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো, তারা একটা দারুণ চাল চালল। তারা শত্রুর শত্রু আমাদের বন্ধু এই নীতিতে চলল। ব্রিটিশদের তাড়ানোর জন্য তারা জাপানের সাহায্য নিল এবং বার্মা ইন্ডিপেন্ডেন্স আর্মি বা BIA গঠন করল। কিন্তু কিছুদিন পরেই যখন তারা বুঝল যে জাপানও একটা উপনিবেশিক শক্তি, তাদেরও উদ্দেশ্য ভালো না, তখন তারা দ্রুত নিজেদের অবস্থান পাল্টে ফেলল। এবার তারা জাপানিদের বিরুদ্ধেই একটা জাতীয় প্রতিরোধ গড়ে তুলল। এই যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, এটাই তাদের রাজনৈতিক পরিপক্কতার সবচেয়ে বড় প্রমাণ। এই যে প্রথমে জাপানের সাথে হাত মেলানো এবং পরে তাদের বিরুদ্ধেই যুদ্ধ করা, এই কৌশলগত পরিবর্তনটা প্রমাণ করে যে থিকিনদের কাছে বার্মার নিরঙ্কুশ স্বাধীনতাই ছিল শেষ কথা। তারা অন্য কোনো কিছুর সাথে আপোষ করতে রাজি ছিল না। তারা কোনো বিদেশি শক্তির হাতের পুতুল হতে চায়নি। এই দূরদর্শী সিদ্ধান্তটাই থিকিনদের, বিশেষ করে অং সানকে, জাতির অবিসংবাদিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল এবং বার্মার স্বাধীনতাকে অনেক এগিয়ে দিয়েছিল।
তাহলে সব শেষে যদি আমরা দেখি থকিন আন্দোলনের প্রভাব ছিল অত্যন্ত গভীর এবং দীর্ঘস্থায়ী। তারা শুধু একটা দেশকে স্বাধীন করেনি, তারা জাতীয়তাবাদের পুরো ধারণাটাকেই বদলে দিয়েছিল। অভিজাতদের ড্রয়িং রুম থেকে সাধারণ মানুষের কাছে নিয়ে এসেছিল। তারা অং সানের মতো এক নতুন প্রজন্মের বিপ্লবী নেতার জন্ম দিয়েছিল। তারাই আধুনিক মিয়ানমারের সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ আদর্শের ভিত্তিটা তৈরি করে দিয়েছিল। সত্যি বলতেই তাদের সেই আপসহীন সংগ্রামী বার্মার স্বাধীনতাকে একটা সময়ের অপেক্ষা বানিয়ে দিয়েছিল। থকিন আন্দোলন ছাড়া আজকের মিয়ানমারের ইতিহাসটা হয়তো সম্পূর্ণ অন্যরকম হতো। থিকিনদের এই অসাধারণ গল্পটা আমাদের একটা জিনিস খুব পরিষ্কারভাবে দেখিয়ে দেয়, একটা দেশকে বদলাতে হলে তার আগে বদলাতে হয় সেই দেশের মানুষের চিন্তাভাবনা বা আদর্শকে। এটা আমাদের আজকের দিনেও ভাবতে বাধ্য করে যে আমাদের চারপাশের এই পৃথিবীটাকে গড়ে তোলার পেছনে একটা সঠিক আদর্শের শক্তি ঠিক কতটা। এই বিশ্লেষণটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যদের সাথেও শেয়ার করুন।